ওম নমঃ শিবায়। নমস্কার, আমি কৌশিক মুখার্জি আপনাদের জ্যোতিষ শিক্ষার এই জগতে স্বাগত জানাচ্ছি। আমার উদ্দেশ্য হল জ্যোতিষের মতো এই দিব্যজ্ঞানকে সমাজের মধ্যে প্রচার করা ও এই শাস্ত্র সম্বন্ধে মানুষের মনে যা ভ্রান্তি আছে তা পরিষ্কার করা। আশা করছি আপনারা খাতা পেন্সিল নিয়ে রেডি আছেন। খুব মন দিয়ে আজকের ক্লাস শুনুন। আজকে যে জিনিসটা আপনাদের শিক্ষা দেব সেটা হচ্ছে মহর্ষি পরাশর মুনির মত অনুযায়ী, তার যে বৃহৎ পরাশর সংহিতা আছে, লঘু পরাশর সংহিতা আছে, তার মত অনুযায়ী প্রত্যেকটা গ্রহের তার যে অবস্থান সেটা ভালো অবস্থান হতে পারে, সেটা খারাপ অবস্থান হতে পারে। অর্থাৎ কোনো লগ্নকুণ্ডলীর সেটা কোনো যোগকারক গ্রহ হতে পারে, কোনো লগ্নকুণ্ডলীর সেই গ্রহটা কোনো মারক গ্রহ হতে পারে, আবার সমগ্রহ হতে পারে অ্যাজ পার প্লেসমেন্ট। আবার যোগকারক গ্রহ যে সব জায়গায় যোগকারক হবে তার কোনো মানে নেই। হ্যাঁ, আর সমগ্রহ অ্যাকর্ডিং টু প্লেসমেন্ট অনুযায়ী ফল দেবে। তো এরকম ভ্যারি করে। কিন্তু যদি কোনো যোগকারক গ্রহ ভালো জায়গাতেই অবস্থান করে, আর যদি আমরা দেখি যে হ্যাঁ এই লগ্নকুণ্ডলীর এই পার্টিকুলার এই গ্রহটা অতি যোগকারক গ্রহ, হ্যাঁ সে খুব ভালো জায়গায় অবস্থান করছে। ধরুন বৃষ লগ্ন কুণ্ডলীর একজন জাতক, তার পঞ্চমে বুধ অবস্থান করছে, তো দেখলেই বুঝতে পারা যাচ্ছে যে পঞ্চমে বুধ অবস্থান করছে, সুতরাং বুধ ওখানে উচ্চস্থ, সুতরাং খুব ভালো অবস্থায় আছে। আবার ধরুন লগ্নেতেই শুক্র অবস্থান করছে, মালব্য নামক মহাপুরুষ পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে একটা পড়ে যাচ্ছে যোগ, তো ভালো অবস্থান করছে। তো ভালো অবস্থানের তো একটা ভালো ফল হয়, তাই না? কিন্তু আমরা যখন কোনো কুষ্টি বিচার করব, আমরা যখন কোনো হরোস্কোপ বিচার করব, যদি আমরা দেখি যে প্লেসমেন্টটা আছে, সুতরাং আমরা এই ফলগুলো পাচ্ছি, তার প্লেসমেন্টের অ্যাকর্ডিং এই ফলগুলো হয়, সুতরাং সবাইয়ের যদি এই প্লেসমেন্ট হয় তাহলে তারা এই ফলগুলোই পেয়ে যাবে, তা কখনো নয়। প্রত্যেক এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। পার্টিকুলার লগ্নকুণ্ডলীতে দেখতে হবে যে গ্রহের অবস্থানটা ঠিক আছে, কিন্তু তার ডিগ্রি ওয়াইজ ক্যাপাবিলিটি আছে কি না। অর্থাৎ সে বল দেওয়ার অবস্থায় আছে কি, ভালো জায়গায় তো আছে কিন্তু বল দেবার অবস্থায় আছে কি না, নেই, তো সেটা দেখার দরকার আছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জ্যোতিষশাস্ত্রে, এটা খুব গুরুত্বপূর্ণ যে গ্রহ ভালো জায়গায় অবস্থান করছে কিন্তু বল দেওয়ার অবস্থায় আছে কি। তো দেখুন স্ক্রিনেতে একটা ছক আছে, প্রথমে দেখুন ডিগ্রি লেখা আছে, তারপরে অবস্থার কথা লেখা আছে, আর তারপরে দেখুন রেজাল্ট অর্থাৎ ফল লেখা আছে। এটা পরাশর, মহর্ষি পরাশর, অ্যাকর্ডিং টু মহর্ষি পরাশর ওপিনিয়ন। হ্যাঁ, ডিগ্রিতে 0 ডিগ্রি থেকে 6 ডিগ্রি যদি কোনো গ্রহ কোনো রাশিতে 0 ডিগ্রি থেকে 6 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে সেই গ্রহটা কিন্তু বাল্য অবস্থার মধ্যে আছে, একদম বালক, জন্মেছে। অর্থাৎ কুণ্ডলীর যদি ভালো জায়গাতেও থাকে তাহলে 25%-এর বেশি ভালো ফল দিতে পারবে না। খুব ভালো জায়গায় প্লেসড আছে কিন্তু 25%-এর বেশি ভালো ফল দিতে পারবে না। হ্যাঁ, এখন যদি কেউ বিচার করতে বসে, দেখে যে 0 থেকে 6 ডিগ্রির মধ্যে কোনো গ্রহ আছে, আর সে লিখে দিল হ্যাঁ 100% ভালো ফল দেবে এবং সেটা মিলবে না, তখন সমাজের মধ্যে একটা মত তৈরি হয়ে যাবে জ্যোতিষশাস্ত্র হচ্ছে বুজরুগি। সঠিকভাবে বিচার করার খুব দরকার আছে। তো কোনো গ্রহ যখন কোনো ঘরে কোনোভাবে 0 থেকে 6 ডিগ্রির মধ্যে থাকে, তাকে আমরা বাল্য অবস্থা বলি, তখন ফল দেয় মাত্র 25%। তারপরের দেখুন লাইনে লেখা আছে 6 ডিগ্রি থেকে 12 ডিগ্রি। কোনো গ্রহ যদি 6 ডিগ্রি থেকে 12 ডিগ্রির মধ্যে হয় তাহলে সেই গ্রহ কুমার অবস্থার মধ্যে আছে, তখন সে 50% ফল দিতে পারে, 50% ফল দিতে পারে। 12 থেকে 18 ডিগ্রির মধ্যে সে
যুবত্ব প্রাপ্ত করে, ফুল দমে থাকে, ফুল মানে পাওয়ারে থাকে। কোনো গ্রহ 12 থেকে 18 ডিগ্রির মধ্যে একদম পূর্ণ ক্ষমতার মধ্যে থাকে। যোগকারক গ্রহ যদি পূর্ণ ক্ষমতার মধ্যে ভালো জায়গায় প্লেসড হয়ে যায় তাহলে একদম 100% ফল দিয়ে দেবে। আর যদি কোনো মারক গ্রহ 12 থেকে 18 ডিগ্রির মধ্যে চলে আসে তাহলে কিন্তু একদম মেরে দেবে, মারক ফল দিয়ে দেবে। তাহলে ফল হচ্ছে 100%। 18 থেকে 24 ডিগ্রির মধ্যে যদি কোনো গ্রহ থাকে তাহলে সেই গ্রহ তখন বৃদ্ধ অবস্থা প্রাপ্ত করে, অর্থাৎ তার ওয়ার্কিং ক্যাপাবিলিটি কমে যায়, তার ফল দেওয়ার ক্ষমতা কমে যায়, আস্তে 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 ফল দেওয়ার ক্ষমতা কমে যায়। ফল দেয় না তা কিন্তু বলছি না, 18 থেকে 24 ডিগ্রিতেও ফল দেয়, কিন্তু ফলের মানে প্রপোর্শনটা আস্তে আস্তে কমতে থাকে, কারণ সে বৃদ্ধ অবস্থা প্রাপ্ত করেছে। দেখুন, যদি কেউ প্রথম চাকরিতে জয়েন করে যৌবন অবস্থায়, সে যে ছোটাছুটি করতে পারবে, যে হার্ড লেবার দিতে পারবে, তার বয়স যখন 40 পেরোবে তখন তার ক্ষমতা আস্তে আস্তে কমবে, 50 পেরোলে আরও কমবে, 60-এর কাছাকাছি গিয়ে থেমে যাবে, তারপরে রিটায়ারমেন্ট হয়ে যায়, তাই না? তো ধরে নিন এটা 40 থেকে 60-এর মধ্যে বয়সের একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। তো 18 থেকে 24 ডিগ্রি যখন হয় কোনো গ্রহের, তখন সেই গ্রহ বৃদ্ধ অবস্থা প্রাপ্ত করে, তখন তার ফল দেওয়ার ক্ষমতাটা অনেকটা কমে যায়। ফল দেয় না তা নয়, অনেকটা কমে যায়, একটা নেগলিজেবল জায়গায় চলে যায় আস্তে আস্তে। আর 24 থেকে 30 ডিগ্রিতে যদি কোনো গ্রহ থাকে তখন সেই গ্রহকে বলা হয় ডেড, মৃত অবস্থা, অর্থাৎ সে কোনো ফল দিতে পারে না। কোনো গ্রহ 26 ডিগ্রি, 27 ডিগ্রি, 28 ডিগ্রিতে অবস্থা, কী ফল দেবে? সে তো ফল দেওয়ার অবস্থাতেই নেই, সে বৃদ্ধ অবস্থা পেরিয়ে সে মরে গেছে, ফল দিতে পারে না, একদমই নেগলিজেবল। তার ভালো গ্রহ কিন্তু দেখা যাবে যে ভালো জায়গায় আছে, কিন্তু দেখা যাবে 27-28 ডিগ্রিতে আছে। এখন যারা জানে না তারা দেখলে বলবে, ওরে বাবারে, ধনস্থানে ধনপতি পড়ে আছে, হ্যাঁ, তার আবার মহাদশা চলছে, তো আমার খুব ভালো হওয়ার কথা। কিন্তু দেখা যায় ভালো হয় না, কিছুই ভালো হয় না, খারাপই খারাপ হয়, কিছু মেলে না। আর যদি প্রেডিকশান করতে ভুল হয়ে যায় তখন যা বলে দেবে, হ্যাঁ এটা খুব ভালো ভালো স্থানে আছে, সুতরাং এই মহাদশা তুমি খুব ভালো ফল পাবে। দেখা যাবে হয়তো কিছুই পেলো না, কারণ সে তো মরে গেছে, সে তো ডেড হয়ে গেছে, সেই গ্রহ ফল দেওয়ার অবস্থায় নেই, সে কী করে দেবে? তো মহর্ষি পরাশর এইভাবে গ্রহদের 0 থেকে 6 ডিগ্রি বাল্য অবস্থায় 25 ডিগ্রি ফল দেয়, 25% ফল দেয়। 6 থেকে 12 ডিগ্রির মধ্যে থাকলে কুমার অবস্থা, যেটা 50% ফল দেয়। 12 থেকে 18 ডিগ্রিতে যুবাবস্থা, যেটা একদম 100% ফল দেয়। 18 থেকে 24 ডিগ্রি হলে বৃদ্ধাবস্থা, যেটা একদম নেগলিজেবল ফল দেয়, অর্থাৎ ফল দেওয়ার প্রপোর্শন কমতে থাকে, ক্যাপাবিলিটি কমতে থাকে, 24-এ গিয়ে একদমই কমে যায়। আর 24 থেকে 30 ডিগ্রিতে সে ডেড হয়ে যায়, সে নীল হয়ে যায়, সে আর ক্ষমতা নেই দেওয়ার। এবারে হরোস্কোপে আমরা যখন বিচার করি, দেখবেন অনেক আমার অ্যাস্ট্রো বন্ধু বিভিন্ন জায়গায় ক্যালকুলেশন করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে এই গ্রহটা আপনার এতে অস্ত হয়েছে। তো অস্ত কখন হয় এটা একটু আপনারা জেনে নিন। অস্ত হয় তখন যখন সূর্য থেকে, সে সূর্য ধরুন কন্যা রাশিতে বুধ আছে, কন্যা রাশিতে বুধ হয়তো 15 ডিগ্রিতে আছে, ঠিক আছে? সূর্য হয়তো কন্যা রাশিতেই অবস্থান করছে, 1-2 ডিগ্রিতে অবস্থান করছে, বা তুলা রাশিতে অবস্থান করছে, তুলা রাশিতে ধরুন 1-2 ডিগ্রিতে অবস্থান করছে। তো যখন কোনো গ্রহ সে যে ভাবে অবস্থান করছে, যে রাশিতে অবস্থান করছে, সেই রাশির মধ্যেও সূর্য ঢুকে যেতে পারে, আবার তার আগের ভাবেও থাকতে পারে, পরের ভাবেও থাকতে পারে। আগে থাক, পরে থাক, সেই রাশিতে থাক, একটা জিনিস দেখতে হবে, যে গ্রহটা অস্ত হয়েছে তার থেকে সূর্যের
ডিগ্রিগত পার্থক্য 12 থেকে 16 ডিগ্রির মধ্যে যদি চলে আসে তাহলে সে অস্ত হয়ে যায়, কম্বাস্ট হয়ে যায়। অর্থাৎ সে তখন তার দৃষ্টি দেওয়ার ক্ষমতা, প্রত্যেক গ্রহেরই তো দৃষ্টি দেয় একটা অ্যাসপেক্ট থাকে। যেমন বুধ হচ্ছে একটাই দৃষ্টি, সপ্তম দৃষ্টি। হ্যাঁ, শনির যেমন 3টে দৃষ্টি, তৃতীয়, সপ্তম, দশম। আর বাদবাকি ধরুন শুক্রের সপ্তম দৃষ্টি, বুধের সপ্তম দৃষ্টি, সূর্যের সপ্তম দৃষ্টি, মুনের সপ্তম দৃষ্টি। বাদবাকি ধরুন বৃহস্পতির হচ্ছে পঞ্চম, সপ্তম, নবম, রাহু কেতু পঞ্চম, সপ্তম, নবম, মঙ্গলের হচ্ছে 4, 7, 8, এইভাবে তো অ্যাসপেক্টস হয়। তো সেই সব গ্রহরা যদি অস্ত হয়ে যায় তখন ওই যে দৃষ্টি দেওয়ার ক্ষমতাটা তারা থাকে না, সূর্যের আলোর কাছে থেকে সেই দৃষ্টিটা দেওয়ার ক্ষমতা থাকে না, তখন ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তখন ভালো জায়গায় ভালো গ্রহ থাকলেও দেখা যাবে তার দশা অন্তর্দশায় ভালো ফল দিতে পারছে না। তখন কি করতে হয়, সেই অবস্থাটাকে, সেই কম্বাস্ট অবস্থা থেকে বার করার জন্য তার প্রতিকার করতে হয়। সেই প্রতিকার বিচার্য যে কি প্রতিকার করা হবে, কিন্তু প্রতিকার করা আবশ্যক, না হলে ফল দিতে পারবে না। তাহলে কোনো গ্রহ যদি সূর্য থেকে 12 থেকে 16 ডিগ্রির মধ্যে চলে আসে, একটা ডিস্টেন্সের মধ্যে চলে আসে, তখন সেই গ্রহটা অস্ত হয়ে যায়। এবারে দেখুন, আমরা একটা কথা শুনেছি যে এই গ্রহটা বক্রী, ওই গ্রহটা বক্রী। বক্রী বলতে কি বোঝায়, মানে কোন কোন গ্রহ বক্রী হয়, কোন কোন গ্রহ বক্রী হয় না। একটা জেনে রাখবেন যে চন্দ্র, মুন আর সূর্য, সান, এরা কোনোদিন বক্রী হয় না, বক্রগতিতে এদের কখনো চলতে দেখবেন না। আবার রাহু কেতু সর্বদা বক্রী অবস্থাতেই থাকে। ঠিক আছে, পড়ে থাকলো তাহলে আর 5টা গ্রহ। এই 5টা গ্রহের মধ্যে ধরুন কোনো লগ্নকুণ্ডলিতে কোনো একটা শুভ গ্রহ বক্রী অবস্থায় আছে, তাহলে তার যে ফল 3 গুণ ভালো ফল দেওয়ার ক্ষমতা রাখে যদি ভালো জায়গায় প্লেসড হয়। আমি আবার বলছি, যদি কোনো যোগকারক গ্রহ লগ্নকুণ্ডলিতে ভালো জায়গায় প্লেসড হয় এবং তার ডিগ্রি ওয়াইজ ক্যাপাবিলিটি থাকে, তাহলে সে রেট্রোগেট অর্থাৎ বক্রী হওয়ার কারণে সে তার শুভত্ব 3 গুণ বেশি বাড়িয়ে দেয়। আবার কোনো মারক গ্রহ যদি তার ডিগ্রি ওয়াইজ ক্যাপাবিলিটি থাকে এবং তাহলে কিন্তু তার মারকত্ব 3 গুণ বেড়ে যায়। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এগুলো যখন আমি কুণ্ডলী বিচার করা শেখাবো আপনাদের, এগুলো তো আপনার বেসিক শেখানো হচ্ছে। পরে যখন লগ্ন কুণ্ডলীর দিকে যাব, লগ্ন প্রত্যেকটা গ্রহ তার 12টা ভাবে কিরম ফল দেয়, সেই জায়গায় যখন যাব তখন দেখবেন কত কিছু জিনিস জানতে পারছেন। তাহলে আজকে যেগুলো জানতে পারলাম সেটা হচ্ছে ডিগ্রি ওয়াইজ ক্যাপাবিলিটি অফ প্ল্যানেটস, অস্ত গ্রহগুলো কাকে আমরা বলবো, কাকে আমরা অস্ত অবস্থা বলবো, আর বক্রী অবস্থা কাকে বলবো। এই 3টে জিনিস আমরা আজকে জানলাম। আজকে এটুকুই আমরা জানলাম। আপনারা এটাকে ভালো করে নোট করে রাখুন, কারণ এগুলো কিন্তু আপনাদের টিপসের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, এগুলো যদি মাথার মধ্যে না থাকে পরে আপনারা কিন্তু এর বিচার করতে পারবেন না। এগুলো খুব ভালো করে জানুন, শিখুন। আমার একটা জিনিস দেখে খুব ভালো লেগেছে, আমি কয়েকজনের সাথে কথা বলেছি, অনেক সিনিয়র তারা, অনেক বয়স্ক মানুষ, আমার পূজ্য তারা। তাদের মধ্যে কিন্তু একটা বোধ আছে, সেই জ্ঞান আছে, তারা চর্চা করে যে এই গ্রহটা এখানে আছে, ওই গ্রহটা ওখানে আছে। ঠিক আছে, একটু বেসিক ব্যাপারটা তারা জানে, এর ভেতরে ঢোকেনি এখনও তারা। কিন্তু আমি চাই যে বাড়িতে বসে আপনারা শিখুন, জানুন। খুব সুন্দর একটা শাস্ত্র, এবং ভয় পাইয়ে দিয়ে এই শাস্ত্রগুলোকে খারাপ করে দেওয়া হয়েছে। তাই আমি চাই আপনারা শুনুন, শিখুন, আপনারা হ্যাঁ ভালোভাবে শিখুন শাস্ত্রটাকে। আমার পক্ষে যতটা সম্ভব আমি শেখাবো। তো আপনারা ভালো থাকবেন। পরের দিন আবার নতুন কিছু নিয়ে আপনাদের কাছে হাজির হব। ওম নমঃ শিবায়।